আজকে আমরা জানব এক মেয়ের গল্প, যে গ্রামের এক ছেলেকে ভালোবেসে নিজের বিত্ত বৈভব ছেড়ে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। কিন্তু তার রূপ যৌবন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জীবনে, যখন গ্রামের সমাজপতিরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মেয়েটিকে ডাইনি আখ্যা দিয়ে মেরে ফেলার হুলিয়া দিয়ে দেয়। কোনো রকমে মেয়েটিকে তার বোন উদ্ধার করে হাসপাতালে আনলেও সেখানে পুরো হাসপাতাল ঘিরে উন্মাতাল হয়ে ওঠে জনরোষ। আর এরকম এক গল্প নিয়েই আমাদের আজকের সিনেমা এক্সপ্লেনেশন ভিডিও, যার নাম ডাইনি। আমরা সাধারণত বাংলা সিনেমাতে অ্যাকশনের কাজটা নায়কদেরই করতে দেখি, তবে আজকে এই সিনেমাতে কিন্তু ছোট বোনকে বাঁচাতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে গেছে তার বড় বোন। চলুন আর কথা না বাড়িয়ে কাহিনী শুরু করা যাক। পাতা লন্ডন থেকে সদ্য দেশে ফিরেছে। লক্ষ্য বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে টাকাটা নিয়ে আবার লন্ডনে ব্যাক করা। টাকাটা এখন একটু বেশি দরকার, কারণ কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে পাতার। পাতার বাবা ছিলেন অম্বিকেশ সাহেব, একটা চা বাগান বা টি এস্টেটের মালিক। বিশাল ধনী লোক, বুঝতেই পারছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন পাতা একটা ছেলেকে ভালোবেসে ফেলে। অম্বিকেশ সাহেব মেয়ের এই ভালোবাসা মেনে নেন না, ফলে পাতা তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। যাবার আগে তার ছোট বোন লতা অনেক চেষ্টা করেছিল তাকে বোঝাতে, কিন্তু শেষ পর্যন্ত থামাতে পারেনি। পাতা এরপর তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তার সঙ্গে লন্ডনে চলে যায়, আর এখন সেই সংসারে ডিভোর্স দিয়ে আবার ফিরে এসেছে দেশে। দেশে ফিরে পাতা তার বাবার আইনজীবী বারিন সাহেবের সাথে দেখা করে জানতে পারে মৃত্যুর আগে অম্বিকেশ সাহেব তার সমস্ত সম্পত্তি তাদের দুই বোন লতা পাতার নামে সমান দুই ভাগে ভাগ করে উইল করে গেছে। তবে উইলের শর্ত কিন্তু একটাই, দুই বোনকেই কোর্টে উপস্থিত হয়ে সম্পত্তি একসাথে বুঝে নিতে হবে। এই দুই বোনের বড়জন অর্থাৎ পাতার কথা তো আমরা এখন শুনলাম, এখন জানা যাক লতার কথা। লতা কিন্তু পাতার আপন বোন নয়। পাতার বাবা অম্বিকেশ সাহেবের চরিত্র খুব একটা ভালো ছিল না। চা বাগানের এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল সে। সেই সম্পর্কের জেরেই মহিলার গর্ভে আসে লতা। মহিলাটি অবশ্য বেশি দিন বাঁচেনি, তাই অম্বিকেশ সাহেব লতাকে বাড়িতে আনতে চাননি। কিন্তু অম্বিকেশ সাহেবের স্ত্রী অর্থাৎ পাতার মা খুবই ভালো মনের মহিলা ছিলেন, তাই তিনি নিজের স্বামীর অবৈধ সন্তান জানার পরেও লতাকে নিজের মেয়ের মতো আদরেই ঘরে তুলেন। সত্যি বলতে পাতার মা লতাকে এত বেশি ভালোবাসত যে মাঝে মাঝে পাতা নিজেই জেলাস হয়ে যেত। তবে তাদের মা সবসময় দুই বোনকে একসাথে থাকতে বলতেন এবং একজন আরেকজনকে দেখে রাখার উপর জোর দিতেন। ভাগ্যের নির্মম পরিহাসে একসময় পাতার মা ক্যান্সারে আক্রান্ত হয়। সবকিছু নিয়ে পাতার বাবা লতাকেই অপয়া বলে দায়ী করতে থাকে। সবকিছু মিলিয়ে পাতার সেই বাড়ির পরিবেশে দমবন্ধ লাগছিল। সেজন্যই সে সুযোগ পেয়ে প্রথমেই পালিয়ে গিয়েছিল তার প্রেমিকের সাথে। পাতা চলে যাবার পর অম্বিকেশ সাহেব লতার উপর সব ঝাল ঝাড়তে থাকেন। তাকে অনেকটা গৃহবন্দী করে রাখা শুরু করেন। বাইরে বের হলেই চাকর সন্তোষকে দায়িত্ব দেন যাতে লতা বাইরের কোনো ছেলের সাথে প্রেম করে বোনের মতো ভেগে যেতে না পারে। তবে এতে হিতে বিপরীত হয়। বড় বোন পাতা তো তাও প্রেমে পড়েছিল লন্ডনে MBA করতে যাওয়া মেধাবী এক ছেলের, আর ছোট বোন লতা প্রেমে পড়ে যায় চা বাগানের শ্রমিক এবং তাদের বাড়ির সেই চাকর সন্তোষের। সন্তোষ এই অসম প্রেমের ঘোরে নিজের হাতে লতার নাম লিখা একটা ট্যাটু করে ফেলে, যেটা দেখে অম্বিকেশ সাহেব সেই প্রেমটা ধরে ফেলেন। ফলে সন্তোষকে মারধরের পাশাপাশি এলাকা ছাড়া করেন তিনি। তখন কিশোরী লতা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে বাড়ি থেকে পালিয়ে সন্তোষের সাথে সন্তোষের গ্রামে চলে যায়। সন্তোষের গ্রাম ছিল নর্থ বেঙ্গলের একটা প্রত্যন্ত অঞ্চলে, যার নাম ছিল খুনিয়াবাড়ি। সেখানে যাওয়ার পর লতার খোঁজ আর কারো কাছে ছিল না। বছর 10 আগে লতা অবশ্য তার এক বান্ধবী সীমাকে ফোন করেছিল। সেই সূত্র ধরে পুরনো ডায়েরি থেকে সেই সীমার নাম্বার পেয়ে তাকে ফোন করে পাতা। এছাড়া অবশ্য লতার খোঁজ পাওয়ার অন্য কোনো উপায় ছিল না তার। সীমার কাছ থেকে ঠিকানা নিয়ে অ্যাডভোকেট বারিন সাহেবের সাহায্য নিয়ে ট্রেনে চেপে পাতা চলে যায় লতাকে খুঁজতে। তবে তার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। প্রথমত, তার বাবার সম্পত্তি পাবার খুব কাছাকাছি চলে এসেছে সে, আর দ্বিতীয়ত, সারা জীবন যে বোনকে হিংসা করে এসেছে সেই বোন এই অজপরা গায়ে পড়ে আছে সেটা দেখে মনের ভেতরে একটা পুলক অনুভব করে পাতা। ট্রেন থেকে নামার পর বাদশাহ নামের এক ড্রাইভার পাতাকে খুনিয়াবাড়ি গ্রামে নিয়ে যাচ্ছিল। সেটা প্রায় 4 ঘন্টার পথ। বাদশাহ মূলত একটা মাইক্রোবাস চালাচ্ছিল, যেটা প্রয়োজন পড়লে প্যাসেঞ্জারও নেয়, আবার অ্যাম্বুলেন্স বানিয়ে রোগীও নেয় আসা করে। এই প্রত্যন্ত অঞ্চলে এর চেয়ে ভালো গাড়ি জোগাড় করা যায়নি।
খুনিয়াবাড়িতে গিয়ে সেখানকার মোড়লের খোঁজ করলে জানা যায় সেই মোড়লের নাম ভীম, যাকে সবাই ভক্তি করে জানগুরু বলে ডাকত। মূলত সে আধ্যাত্মিকতার চর্চা করে, অনেকটা সাধু টাইপের আর কি, তাই গ্রামের সবাই তার কথা মেনে চলে। সেই জানগুরু নাকি আজকে একটা ডাইনিকে মারার কাজে ব্যস্ত। সম্প্রতি তাদের গ্রামে অনেক মানুষ এক বিচিত্র জ্বরে মারা যাচ্ছে। জানগুরু ঘোষণা দিয়েছেন এই সব কিছু নাকি গ্রামের এক পাগলি মেয়ের কারণে হচ্ছে, যার ভেতরে ভর করেছে এক অভিশপ্ত ডাইনি। ফলে গ্রামের সবাই সেই মেয়েকে মারতে মারতে নিয়ে এসেছে আগুনে পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। পাতাকে নিয়ে বাদশা চলে আসে সেই সমাবেশ স্থলে, আর পাতা অবাক হয়ে দেখে ডাইনি বলে বেঁধে রাখা মেয়েটি আর কেউ নয়, তারই ছোট বোন লতা। সেই প্রত্যন্ত গ্রামে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না যে পাতা ফোন করে পুলিশের সাহায্য চাইবে। আর গ্রামের মোড়ল জানগুরুর ইশারায় গ্রামের মানুষ এতটাই উন্মাতাল হয়ে উঠেছিল যে লতাকে জীবন্ত পুড়িয়ে মারা তাদের কাছে ছিল শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। এ সময় সাহসী একটা কাজ করে বসে ড্রাইভার বাদশা। আগেই বলেছি মাঝে মাঝে তার মাইক্রোটা অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করত সে কারণেই তার গাড়ির ওপরে একটা হুটার বা সাইরেন লাগানো ছিল। সেই সাইরেন বাজিয়ে জনরোষের ভেতরে ঢুকে যায় সে। হঠাৎ সাইরেনের শব্দ পেয়ে গ্রামের মানুষ পুলিশের গাড়ি ভেবে একটু পিছিয়ে যায়। সেই সুযোগে লতাকে গাড়িতে তুলে নেয় পাতা আর বাদশা। তারা অ্যাম্বুলেন্সে করে পাতাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে আসে। তবে সেখানকার নার্সরাও তো ছিল সেই গ্রামেরই মেয়ে। তারা লতাকে দেখে শুরুতে ডাইনি বলে কোনো চিকিৎসা দিতে চাইছিল না। পরে অবশ্য পাতার রুদ্রমূর্তি দেখে আর কর্তব্যরত ডাক্তারের বোঝানোর ফলে সবাই মিলে দ্রুত লতাকে স্ট্রেচারে করে হাসপাতালের ভেতরে ঢুকিয়ে ফেলে। গ্রামবাসীরা শুরুতে পুলিশ ভাবলেও পরে গাড়ির ভেতর থেকে সিভিল ড্রেস পরা পাতাকে বের হতে দেখে বুঝে যায় তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। ফলে গ্রামবাসীকে নিয়ে সেই গাড়ির ট্রেইল অনুসরণ করে হাসপাতাল ঘেরাও করে জানগুরু। সবার হাতে দেশীয় অস্ত্র। ডাইনিকে মেরে ফেলতে সবাই যেন মরিয়া। পাতা বিপদ বুঝতে পেরে হাসপাতালের ল্যান্ড ফোন থেকে কলকাতার তার বাড়ির আঙ্কেলকে ফোন করে সব বলার চেষ্টা করে। কিন্তু জানগুরুর লোকেরা ততক্ষণে হাসপাতালে টেলিফোনের লাইন কেটে দিয়েছে। জানগুরু আলটিমেটাম দিয়ে দেয়, লতাকে বের করে না দিলে হাসপাতালের ভেতরে থাকা সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারবে। নার্সরা ভয় পেলেও ডাক্তার ছিলেন খুবই রেসপন্সিবল। সে সবাইকে বুঝিয়ে লতার ক্ষতস্থানে সেলাই লাগানোর কাজ করতে থাকে। এদিকে জানগুরু বুঝে যায় সরকারি হাসপাতাল ভেঙে ঢোকা বেশ রিস্কি হবে। তাই সে বুদ্ধি করে ভেতরের মানুষদের কোনোভাবে খেপিয়ে বাইরে আনতে হবে। সেই প্ল্যান অনুযায়ী সে বাদশাহের শখের মাইক্রোটাতে আগুন জ্বালিয়ে দেয়। বাদশাহ তো পারলে তখনই গেট খুলে বাইরে চলে যেতে যাচ্ছিল, তবে পাতা কোনো রকমে তাকে বুঝিয়ে ঠান্ডা করে। জানগুরুর একটা ছেলে ছিল মাইঠাল নামের। ছেলেটা একটু বকে যাওয়া প্রকৃতির ছেলে। র‍্যাপ গান করার জন্য বাপের কাছে প্রায়ই টাকা পয়সা চাইত সে, কিন্তু পেত না। এই সিচুয়েশনে বাবাকে কিছু একটা করে দেখিয়ে পুরো গ্রামের কাছে হিরো হওয়ার একটা তাড়না বোধ করতে থাকে সে। হাসপাতালের পেছনের বাথরুমের জানালা দিয়ে সে প্রায়ই নার্সদের বাথরুম করা দেখত। সেই রাস্তা দিয়ে মাইঠাল ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে। ঢুকেই ওয়াশরুমে রোগীর জন্য পানি নিতে আসা এক নার্সকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্করভাবে তাকে মারধর করে বেঁধে রাখে মাইঠাল। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই মিলে যখন লতাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল, তখনই সিঁড়ির নিচ থেকে মাইঠাল লাফিয়ে এসে লতার গায়ে ছুরি বিঁধিয়ে দেয়। তবে আর কিছু করার আগেই বাদশা তাকে চেপে ধরে। হাসপাতালের নার্সরা মাইঠালকে চিনতে পারে। এ সময় পাতার মাথায় একটা বুদ্ধি আসে। সে মাইঠালকে জিম্মি করে ফেলে। জানগুরু তার লোকজনদেরকে নিয়ে হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়ার উপক্রম করছিল। এ সময় ভেতরে তার একমাত্র ছেলেকে জিম্মি অবস্থায় দেখে থমকে যায় সে। পাতা জানগুরুর চোঙাটা চেয়ে নেয় এবং ঘোষণা দেয় ৩০ মিনিটের মধ্যে তার বোনের জন্য একটা অ্যাম্বুলেন্স না এনে দিলে জানগুরুর ছেলের ক্ষতি করবে তারা। টেনশনে পড়ে যায় জানগুরু। সে বুঝতে পারে বল আর তার কোর্টে নেই। এদিকে নার্সেরা মাইঠালকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বেঁধে রাখে হাসপাতালের ভেতরে। লতার অপারেশন শেষে পাতা তাকে দেখতে যায়। এত বছর পর বোনকে এত নৃশংস আহত অবস্থায় দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে সে। তবে হাসপাতালে তার সঙ্গে পরিচিত হয় সে গ্রামেরই এক বৃদ্ধ লোকের। লতা সন্তোষ নামের চাকরকে বিয়ে করে গ্রামে আসার পর তার কোনো খোঁজ খবরই রাখেনি লতার পরিবার। সেই বৃদ্ধ লোকের কাছ থেকে লতার এই অবস্থা কি করে হলো সেই মর্মান্তিক গল্প জানতে পারে পাতা। ১৫ বছর আগে লতাকে বিয়ে করে সন্তোষ নিয়ে এসেছিল এই গ্রামে। গ্রামের সব মানুষ লতাকে দেখার জন্য ভিড় করেছিল, কারণ এই অজপাড়া গায়ে এর আগে এত আধুনিক মেয়ে কখনোই বউ হয়ে আসেনি। সেই বিয়ে খেতে এসে লতার সৌন্দর্যের উপর নজর পড়ে যায় জানগুরুর। এরপর থেকে রাস্তাঘাটে লতাকে দেখলেই বাজেভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করত জানগুরু এবং তার লোকেরা।
লতা সহ্য করতে না পেরে নিজের শাশুড়ির কাছে বিচার দেয়। কিন্তু জানগুরুকে সেই গ্রামের লোকেরা ধর্মগুরু হিসাবে মান্য করে ঈশ্বরের মতো সম্মান করত। তার নামে এই বাজে কথা সহ্য করতে না পেরে লতার শাশুড়ি উল্টো লতাকে মারধর করে এবং এরপর থেকে মাথায় কাপড় দিয়ে বের হতে বলে। আগেই বলেছি, জানগুরু ওই এলাকার ধর্মগুরু বা সাধুর মতো কাজ করত। গ্রামের মানুষের যে কোনো অসুখ বিসুখ হলে আগে ঝাড়ফুঁকের জন্য তার কাছেই নিয়ে আসা হতো। এমনকি যেসব মহিলার বাচ্চা হতো না তাদেরকেও ঝাড়ফুঁকের জন্য নিয়ে আসা হতো জানগুরুর কাছে। ঝাড়ফুঁকের নামে আদতে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত এই নিকৃষ্ট লোকটা। বিয়ের কয়েক বছর কেটে যাওয়ার পরেও যখন লতার বাচ্চা হচ্ছিল না, তখন সমাজের চাপে এক প্রকার জোর করে সন্তোষ লতাকে নিয়ে যায় জানগুরুর আখড়ায়। জানগুরু তাকে ঘরের ভেতরে নিয়ে কিছু ঝাড়ফুঁকের অভিনয় করে এক পর্যায়ে জামা খোলার কুপ্রস্তাব দেয়। তখন লতা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে এসে সবাইকে একথা বলে দেয়। রাগে জানগুরু বাইরে এসে ঘোষণা করে লতার ভেতরে আসলে একটা ডাইনি ভর করেছে, এ কারণেই তার বাচ্চা হচ্ছে না। জানগুরুর এমন ঘোষণার ফলে গ্রামের সবাই লতাকে সন্দেহের চোখে দেখা শুরু করে। এর মধ্যে কাকতালীয়ভাবে সন্তোষের বাসার সবাই অদ্ভুত এক জ্বরে আক্রান্ত হতে থাকে। এই অসুখে আক্রান্ত হয়ে মাত্র 2 মাসের ব্যবধানে সন্তোষের বাবা, মা এবং ভাই মারা যায়। জানগুরু সবাইকে আরও বেশি করে বলতে থাকে যে লতার ভেতরে যে ডাইনি ভর করে আছে তার কারণেই সন্তোষের পরিবারের এই হাল হয়েছে। এই মেয়েকে শায়েস্তা না করলে পুরো গ্রামের সব মানুষই এই অসুখে আক্রান্ত হতে পারে। তবে আপাতত হাত জোর করে লতাকে বাড়িতে বন্দি রাখার শর্তে জানগুরুকে নিবৃত্ত করে সন্তোষ। তবে লতা সন্তোষের এরকম ব্যবহার মেনে নিতে পারছিল না। বুঝতে হবে, চা বাগানের বিলাসবহুল জীবন ছেড়ে সে সন্তোষের সাথে এসেছে তার চোখে লতার প্রতি ভালোবাসা দেখে। অথচ সেই সন্তোষ এখন ওকে গ্রামীণ কুসংস্কার থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সন্তোষ নিজেও সেই জ্বরে আক্রান্ত হয়ে যায়। অন্যদের মতো লতা তো আর কুসংস্কারাচ্ছন্ন নয়। তাই সে বাড়িতে বন্দী হয়ে থাকার কথা থাকলেও স্বামীর জীবন বাঁচাতে মুখে ঘোমটা দিয়ে লুকিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সবকিছু শুনে বলে এটা কোনো অভিশাপ বা কালো জাদু নয়। সন্তোষের পরিবার ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করত। এই জ্বরটা এক ধরনের ভেড়াবাহিত রোগ। ভেড়ার সংস্পর্শে আসলে মানুষের মধ্যে এই রোগ ছড়ায়। এই মারাত্মক রোগের চিকিৎসা গ্রামে পাওয়া যাবে না। ডাক্তার লতাকে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বামীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। লতা সন্তোষকে বিয়ে করার পর থেকে তার পরিবারের কারো সাথেই কোনো যোগাযোগ ছিল না। তাই শহরে গিয়ে কোথায় উঠবে সেটা সে ভেবে পাচ্ছিল না। হঠাৎই তার মনে পড়ে তার বান্ধবী সীমার কথা। তখন এলাকার একটা টেলিফোন বুথ থেকে সে সীমাকে ফোন করে এবং সীমাকে জানায় তার স্বামীকে নিয়ে সে শহরে ডাক্তার দেখাতে আসছে। এই সীমার কাছ থেকেই কিন্তু পাতা সর্বপ্রথম লতার খোঁজ পেয়েছিল। যাই হোক, লতাকে টেলিফোন বুথে দেখে ফেলেছিল জানগুরুর এক শাগরেদ। আর যায় কোথায়, লতাকে ঘায়েল করার সুযোগ পেয়ে যায় জানগুরু। তার লোকেরা ভয়ঙ্করভাবে লতাকে মারতে থাকে। মাথা ফেটে লতা যখন মুমূর্ষু অবস্থায় মাটিতে শুয়েছিল, তখন জানগুরু উবু হয়ে তার কানে কানে একটা কথাই বলছিল, সেদিন ঘরের ভেতরে কাপড় খুললে আজকে তার এই দিন দেখতে হতো না। বোঝাই যাচ্ছে পুরোটাই হয়েছে জানগুরুর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। এসব হট্টগোলের মধ্যেই ঘরের ভেতরে সন্তোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গ্রামের লোকদের ভেতরেও এই ধারণা বদ্ধমূল হয় যে লতা আসলে একজন ডাইনি, যার ভেতরে আছে অশুভ শক্তি, যে শক্তি গিলে খাচ্ছে তার পুরো পরিবারকে। সেদিন প্রচণ্ড মার খাওয়ার পর শারীরিকভাবে তো বটেই, সেই সাথে স্বামীকে হারানোর পর মানসিকভাবেও লতা অসুস্থ হয়ে পড়ে। পাগলের মতো পুরো গ্রাম ঘুরে বেড়ায় সে। কেউ খাবার দিলে খায়, না দিলে খোলা আকাশের নিচে বসে থাকে। আর সেই সুযোগে সন্তোষের বাড়িঘর এবং জমি জমা সব দখল করে নেয় জানগুরুর লোকেরা। শুধু সম্পত্তি দখল করেই তারা ক্ষান্ত হয় না, লতার পাগল হবার সুযোগ নিয়ে তাকে জোর করে নিজেদের আখড়ায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে নিজেদের পাপের 16 কলা পূর্ণ করে তারা। লতা যেন জীবিত অবস্থায় নরকের স্বাদ পাচ্ছিল। সন্তোষের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবার পর তার ভেড়াগুলো নিয়ে ব্যবসা করা শুরু করে জানগুরু। সে লক্ষ্য করে যে কোনো কৃষিকাজের চেয়ে ভেড়ার ব্যবসা অতি লাভজনক। তাই সে শহরের বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে গ্রামের মানুষদেরকে বাধ্য করে ভেড়ার ব্যবসা করতে। কিন্তু আগেই বলেছিলাম যে সন্তোষের ভেড়ার পালের ভেড়াগুলোর মধ্যে এক অসুখের সংক্রমণ হয়েছিল। ধীরে ধীরে ভেড়ার মধ্য থেকে সেই অসুখ সংক্রমিত হতে থাকে গ্রামের বিভিন্ন মানুষের মধ্যে। চারপাশে সবাই কথা বলাবলি করতে থাকে এ ব্যাপারে। জানগুরু বুঝতে পারে গ্রামের কেউ যদি ডাক্তার দেখায় আর ডাক্তারের কাছ থেকে জেনে যায়
যে তাদের এই অসুখ ভেড়ার মাধ্যমে সংক্রমিত হচ্ছে, তাহলে তার জারিজুরি ফাঁস হয়ে যাবে। আসলেই সবাই বুঝে যাবে যে লতার সঙ্গে ডাইনি অপবাদ দিয়ে সে যা যা করেছে সবকিছুই ছিল ভাওতাবাজি। তাই জানগুরু নিজেকে বাঁচানোর জন্য আবার একই চাল চালে। সে সবার উদ্দেশ্যে বলে, এই লতা পাগলের বেশে সারা গ্রাম ঘুরে বেড়ায় তার শরীরে থাকা ডাইনিকে নিয়ে, আর সেই ডাইনি নিজের অশুভ শক্তি দিয়ে এই অসুখ সারা গ্রামে ছড়িয়ে দিচ্ছে। এই অসুখ থেকে বাঁচতে হলে লতাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারতে হবে। তখন সবাই লতাকে টানতে টানতে একটা মাঠের মাঝখানে নিয়ে বেঁধে ফেলেছিল। সবাই মিলে তাকে বর্বরভাবে আঘাত করে। তবে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার আগেই সেখানে চলে এসেছিল পাতা। আর এরপর কি হলো সেটা তো আমরা সবাই দেখলাম। যাই হোক, আবার সেই হাসপাতালে ফিরে আসা যাক। ভেতরে জানগুরুর ছেলে মৈঠালকে জিম্মি করে মোটামুটি একটু স্বস্তিতে আছে পাতা। কিন্তু হঠাৎ হাসপাতালের পেছনের দরজায় একটা লোক ভ্যানে করে তার প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে এসে নার্সের কাছে কাকুতি মিনতি করে ভেতরে ঢোকার অনুনয় বিনয় করতে থাকে। তার স্ত্রীকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রেগন্যান্সির একদম লাস্ট স্টেজে আছে সে। নার্স অবশ্য গ্রামের কাউকে বিশ্বাস করে না, তাই সে মহিলাটিকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না। কিন্তু পাতা মনে করে তার বোনকে বাঁচাতে গিয়ে যদি এই গর্ভবতী মহিলাটিকে ভেতরে না ঢুকতে দেওয়া হয়, তাহলে আরও দুটো জীবন নষ্ট হবে। তাই নার্সের সাহায্য নিয়ে শুধুমাত্র সেই মহিলাটিকে ভেতরে ঢোকায় সে। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা করে। জানগুরু বুঝতে পেরেছিল হাসপাতালের বাইরে থেকে তার পক্ষে এখন কিছু করলে তার ছেলের বিপদ হতে পারে, তাই সে ডেকে পাঠায় তার নিজের বোন মণিকে। মণি জানগুরুর ছোট বোন হলেও একজন ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় তার সঙ্গে সামাজিকভাবে যোগাযোগ রাখত না জানগুরু। কিন্তু আজ বিপদের দিনে তার কাছেই সাহায্য চেয়ে লোক পাঠায় সে। এর মূল কারণ ছিল দুটি। প্রথমত, মণি প্রেগনেন্সির একদম লাস্ট স্টেজে, তাকে দেখলেই যে কেউ মনে করবে সে সত্যিই অসুস্থ। আর দ্বিতীয় কারণ হলো মণি মারামারিতে বেশ পারদর্শী। মণি যখন জানতে পারে তার ভাইয়ের ছেলেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তখন সে তার ভাইয়ের ডাকে সাড়া দেয়। মণিকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর তার স্বামী কয়েকজন লোক নিয়ে হাসপাতালের পেছনে একটা পুকুরে লুকিয়েছিল। মণিকে হাসপাতালে ঢোকানোর পরই সে নিজের মিশন শুরু করে দেয়। নার্সকে অফ গার্ডে পেয়ে তার হাতে থাকা লুকানো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে তাকে। গর্ভবতী অবস্থায় সে কোনো রকমে মাইঠালকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলে ঠেলে পেছনের গেট দিয়ে এগিয়ে যেতে থাকে পালিয়ে যাবার উদ্দেশ্যে। তাদের লক্ষ্য ছিল কোনো রকমে মাইঠালকে এখান থেকে বের করে এরপর পুরো গ্রামবাসী মিলে হাসপাতালের ওপর ঝাঁপিয়ে পড়বে। বাইরে দরজার গার্ডকেও হত্যা করে দরজা খুলে ফেলে মণি। সে সময়ই বাথরুমে নার্সের মৃতদেহ দেখে ঘটনা বুঝে যায় পাতা। তবে সে ধরে ফেলার আগেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় মণি। কিন্তু ভাগ্য সেই মুহূর্তে তার সাথে ছিল না। আগেই বলেছি মণি প্রেগনেন্সির একদম লাস্ট স্টেজে ছিল। তার উপর এত শারীরিক ধকলের পর হঠাৎ করে তার ওয়াটার ব্রেক হয়ে যায় এবং বাচ্চা হবার লেবার পেইন শুরু হয়ে যায়। মনির এই দুর্বলতার সুযোগ নিয়ে বাদশাহ চিলেকোঠার জানালা দিয়ে বাইরে লাফিয়ে বের হয়ে দরজা খুলে মাইঠালকে আবার ভেতরে ঢোকায়, আর মনিকে টানতে টানতে ভেতরে নিয়ে যাচ্ছিল পাতা। দূর থেকে এই দৃশ্য দেখে পাতাকে আটকানোর জন্য মনির স্বামী একটা দা ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দা গিয়ে বিদ্ধ হয় মনির পিঠে এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়। কিন্তু মারা যাবার আগে সে প্রসব করে যায় একটি পুত্র সন্তান। এদিকে নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে পাতার ফোন করার খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে অ্যাডভোকেট বারিন। এমনিতে সেই এলাকাতে খুব দুর্বল নেটওয়ার্ক থাকলেও সে সময়ে হঠাৎ করে ফোন বেজে ওঠে লতার মোবাইলে। তবে লতা তার বারিন আঙ্কেলকে কিছু বলার আগেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। বারিন সাহেব ছিলেন একজন আইনজীবী। সে মোটামুটি বুঝতে পারে লতার হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই সে ওই জেলার এসপিকে ফোন করে পুরো ঘটনাটা বলে সাহায্য চায়। এসপি সাহেব তার অধস্তন কর্মকর্তার মাধ্যমে সেখানকার লোকাল থানা থেকে একজন এএসআই এবং দুজন কনস্টেবল পাঠানোর ব্যবস্থা করেন। সেই এএসআই এর নাম ছিল হরেন মণ্ডল। তবে মণ্ডল সাহেব নিজেও অবশ্য এই গহীন বনের ভেতরের গ্রামের মানুষদের নৃশংসতাকে ভয় পেতেন। হাসপাতাল কিন্তু গ্রামের লোকেরা ঘিরে রেখেছে জানগুরুর নির্দেশে। এর মধ্যে জানগুরুর নির্দেশে হাসপাতালের কারেন্টের লাইন কেটে দেওয়া হয়। তারপরও পাতাকে টলানো যায় না। সে মনিয়ের লাশ দেখিয়ে বলে, শুধুমাত্র জানগুরুর একগুঁয়ে সিদ্ধান্তের কারণে আজ একের পর এক মানুষ মারা যাচ্ছে। তাকে তার বোন লতাকে নিয়ে এখান থেকে চলে যেতে দিলেই কারোই কোনো ক্ষতি হতো না। গ্রামবাসীর মধ্যে একটু ইমোশন তৈরি হলেও জানগুরুর ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। এর মধ্যে জানগুরু আরও একটা নিকৃষ্ট কাজ করে বসে। এই হাসপাতালের ডাক্তার তার পরিবার নিয়ে থাকতেন গ্রামের কাছে সরকারি একটা কোয়ার্টারে। তার বাসা থেকে জানগুরুর লোকেরা তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসে।
হাত বেঁধে গলায় দা ঠেকিয়ে এবার জানগুরু ডাক্তারকে সুযোগ দেয় নিজের স্ত্রীকে বাঁচানোর। নিজের প্রেয়সীকে এই অবস্থায় দেখে ডাক্তার সাহেব ঘাবড়ে যান। তাই তিনি স্ট্রেচারে করে নার্সদের দিয়ে গেট খুলিয়ে বাইরে বের করে দেয় লতাকে। সে জানতো এটা একটা কাপুরুষোচিত কাজ, কিন্তু স্ত্রীকে বাঁচাতে তার আর কিছুই করার ছিল না। পাতা যখন বুঝতে পারে ডাক্তার আর নার্সরা এখন আর তার সাথে নেই, তখন বোনকে বাঁচাতে নিজেই বের হয়ে যায় সে। এতগুলো মানুষের সামনে সে কি করতে পারবে না জানলেও বোনকে এতগুলো শকুনের সামনে সে একা ছাড়ে না। জানগুরুর লোকেরা লতা এবং পাতার উপর ঝাঁপিয়ে পড়তেই যাবে, সে সময় হঠাৎই পুলিশের গাড়ি এসে সেখানে হাজির হয়। প্রথম দিকে কনস্টেবলের বন্দুকের মুখে জনরোষকে স্তিমিত করে লতা এবং পাতাকে আবারও হাসপাতালের ভেতরে ঢোকার সুযোগ করে দেয় এএসআই মণ্ডল। তবে আগেও বলেছি, এএসআই মণ্ডল নিজেই জানগুরুর ভয়ে ভীত ছিল। তার রিভলভারে গুলি আছে 5টা, আর এখানে লোক আছে শত শত। শুরুতে জানগুরুকে সে বোঝানোর চেষ্টা করে যে পাতা যেহেতু একজন ব্রিটিশ সিটিজেন, কাজেই তাকে হত্যা করলে লন্ডন থেকে পুলিশ এসে এনকোয়ারি করবে। আর যেহেতু সে এখন এসেই পড়েছে, কাজেই তার সামনে এ ধরনের কোনো অকারেন্স হলে তাকে জবাবদিহিতা করতে হবে। তবে জানগুরু তখন বেপরোয়া। সে উল্টো পুলিশকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত অস্ত্রপাতি কেড়ে নেয়, আর সবার সামনে তার লোকেরা জবাই করে হত্যা করে ডাক্তার সাহেবের স্ত্রীকে। চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখে সবাই হতবিহ্বল হয়ে পড়ে। এদিকে জানগুরুর ছেলে মৈঠালের ঘুমের ওষুধের কার্যকারিতা শেষ হয়ে যায়। সে হাসপাতালে টেবিলের উপরে থাকা একটা ছুরি দিয়ে নিজের হাতের বাঁধন কেটে আক্রমণ করে পাতাদের উপর। শক্তিতে সে বাদশাহের সাথে পেরে না উঠলেও কূটকৌশল করে একটা ব্লেড দিয়ে বাদশাহের গলা চিরে দেয় সে। বাদশাহের এই অবস্থার পর সেখানে পাতা আর নার্সরা একা হয়ে পড়ে। এই সুযোগে সবাইকে মারধর করে মৈঠাল গেট খোলার চেষ্টা করতে থাকে। তখন পাতা তার পা কামড়ে ধরে। পাতা কৌশল করে মৈঠালকে ঘায়েল করতে থাকে। সে সময় সব নার্সরাও তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু মাইঠালের শক্তির কাছে তারা পেরে উঠছিল না। নৃশংসভাবে মাইঠাল তাদেরকে মারছিল। ছেলের সহিংসতা দেখে জানগুরু যেন আরো উন্মাতাল হয়ে ওঠে। ঢাকে বাদ্যে চারপাশে একটা যুদ্ধংদেহী পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যে উপর্যুপরি ঘুষি খেয়ে চেহারার মানচিত্র বদলে গেছে পাতার, তবুও ভাঙেনি মনোবল। মনির ফেলে যাওয়া সেই হাতের ধারালো ক্লটা নিয়ে পাল্টা আঘাত হানে মৈঠালের উপর। পাতা একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করে দিতে থাকে মাইঠালকে। একসময় একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে মাইঠালের মাথা থেতলে দিতে যায় সে। নিজের ছেলেকে মৃত্যুর এত কাছে দেখে ঘাবড়ে যায় জানগুরু। এএসআই মণ্ডল এই সময় তাকে পরামর্শ দেয় অ্যাম্বুলেন্স আনতে রাজি হতে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো থাকবে এই গ্রামেরই লোক, কাজেই ওদের পক্ষে পালানো এত সহজ হবে না। আপাতত পাতাকে নিবৃত করা জরুরি। তাই মণ্ডল সাহেবের বুদ্ধি মতো জানগুরু রাজি হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে। তবে পাতার ভেতরে এখন মৃত্যু ভয় একেবারেই কেটে গেছে। সে জানগুরুর কথায় শুরুতে রাজি হচ্ছিল না। পরে তার কথা মতো জানগুরু হাঁটু গেড়ে কান ধরে মিনতি করে রিকোয়েস্ট করায় রাজি হয় মাইঠালকে এ যাত্রায় ছেড়ে দিতে। এর মধ্যে অ্যাম্বুলেন্স এসে পড়ে। পাতা মাইঠালের গলায় ছুরি ধরে সবাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। আগের প্ল্যান অনুযায়ী অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল জানগুরুর লোক। সে পাতার গলায় অস্ত্র ঠেকিয়ে মাইঠালকে সেখান থেকে সরিয়ে দেয়। বল চলে গেল পুরোপুরি জানগুরুর কোর্টে। তিনি তার লোকদেরকে আদেশ দিলেন পেট্রোল ঢেলে পুরো মাইক্রোটা জ্বালিয়ে দিতে। তবে এর মধ্যে পুলিশের এএসআই মণ্ডল সাহেব আরেকটা কাজ করে ফেলেছেন। যখন তার কাছ থেকে অস্ত্র নিয়ে যায় গ্রামের লোকেরা, তখন তিনি বুঝতে পারেন এই মুহূর্তে তার পক্ষে কোনো ধরনের বল প্রয়োগ করা মানে হবে তাদেরও মৃত্যু হওয়া। তাই তিনি পান খাবার নাম করে পেছনে গিয়ে মোবাইল ফোনে নিজের বসকে ফোন করে দ্রুত সাহায্য নিয়ে আসতে বলেন। ওদের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়ার আগ মুহূর্তে পুলিশ আরও ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে আসে এবং গুলি করে পরিস্থিতি শান্ত করে। জানগুরু, তার ছেলে এবং জানগুরুর দলের লোকদেরকে হাতকড়া পরিয়ে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে থাকে। আর এখানেই শেষ হয় সেই হোস্টেস সিচুয়েশনের। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেও কিন্তু জানগুরু একটুও বিচলিত হয় না, কারণ যে কোনো অপরাধ প্রমাণের জন্য প্রয়োজন হয় সাক্ষীর। আর জানগুরু জানে এই গ্রামের কোনো লোকই তার বিরুদ্ধে সাক্ষী দেবে না। এত অপরাধের পরেও জানগুরুর শাস্তি হবে না ভেবে পাতা বিচলিত হয়ে পড়ে। পুলিশের সহায়তায় সে মণ্ডল সাহেবের রিভলভারটা নিয়ে জানগুরুকে শেষ করে দিতে উদ্যত হয়। তবে তার আগেই সেখানে এসে পড়ে ডাক্তার সাহেব। তার প্রেমময়ী স্ত্রীকে তার চোখের সামনে জানগুরুর লোকেরা জবাই করে হত্যা করেছিল। তাই সে একটা ছুরি নিয়ে জানগুরুর গলাতে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে এবং সেই ঘটনার প্রতিশোধ নেয়। আর এখানেই সমাপ্ত হয় জানগুরু নামের সেই ভণ্ড দুশ্চরিত্র এবং পাপাচারী ধর্মগুরুর। আমরা যে শহুরে সমাজে বাস করি সেখানে বসে প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই ধর্মগুরুদের প্রভাব বোঝা যায় না।
বস্তুত গ্রামের মানুষেরা এদের কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে থাকে। যখনই কেউ তাদের প্রভাব বিস্তারের পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তখনই তারা কোনো অপবাদ দিয়ে সেই কাঁটা উপড়ে ফেলে। বস্তুত বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের লোকেরা ধর্মের নিজেদের মন গড়া ব্যাখ্যা দিয়ে নিজের কর্তৃত্বকে আরও মজবুত করার তালে থাকে। গ্রামের লোকেরা যত বেশি শিক্ষিত হবে, তত এই সমস্ত ভণ্ড ধর্মগুরুদের দৈরাত্ম্য শেষ হবে। এই আশাবাদ জানিয়ে আমাদের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।